আমাদের খুব মর্মাহত। আমরা এগুলা আমি তো যুদ্ধ দেখছি, কিন্তু দ্বিতীয় যুদ্ধে এটা আমি দেখছি। অ্যাজ এ হিউম্যান এবং অ্যাজ এ টিচার এটা আমার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আমার ছাত্রদের পাশে দাঁড়ানো। 6 আগস্টের ঘটনার সময় আমরা তো ধরেন চাক্ষুষ প্রমাণ, কারণ যেহেতু হাসপাতালের সামনে, তো তখনও ওই সময় ওই রাতেও মানে স্বৈরাচার হাসিনা যাওয়ার পরেও ওই রাতেও অনেকগুলো লাশ আজমলে আনা হয়েছে। আমি আন্দোলনে অফিসিয়ালি নিজের থেকে ইনভলভ হই 18 তারিখে। 18 তারিখে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাই মুভমেন্টের জন্য, কিন্তু সেদিন ঢাকা ইউনিভার্সিটি পুরাটা আসলে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা পরিবেষ্টিত হয়েছিল এবং সেখানে আসলে কোনো কাজ করা সম্ভব হচ্ছিল না। আমি প্রেস ক্লাব সহ কিছু এলাকায় ছোট ছোট করে মুভমেন্ট চলছিল, সেগুলোতে পার্টিসিপেট করি এবং ওই দিন আসলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আমি সন্ধ্যায় যখন বাসায় ফিরে আসি তখন দেখতে পাই যে মিরপুর 10-এ বেশ বড় করে ওই দিন আন্দোলন হয়েছে এবং আপনারা দেখেছেন যে মিরপুর 10 পুলিশ বক্স, মেট্রো রেল সহ এগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং মিরপুর 10টা সেদিন থেকে মূলত উত্তাল ছিল। এবং মিরপুর 10-এ সবচেয়ে বড় ফাইট যেটা প্রথম হয় সেটা 19 তারিখ। 19 তারিখের ঘটনাটা আমাদের জন্য খুব রিলেভেন্ট, যে 19 তারিখ আমরা সকালে চিন্তা করে বেরিয়েছিলাম যে ওই দিন হয়তো কিছু হতে পারে, নাও হতে পারে। তো 19 তারিখে আমি মূলত আমার স্টুডেন্ট যারা 18 তারিখে আহত হয়েছিল তাদেরকে দেখার জন্য আমি 12 নম্বর মিরপুর ডিওএইচএস এদিকে যাই। সো 12 নম্বর মিরপুর ডিওএইচএস থেকে আমি যখন ওইদিকে জুম্মার নামাজ পড়ে, শুক্রবার ছিল, আমরা ফিরছিলাম। ফেরার সময় 11 নম্বরে হুট করে আমরা দেখলাম বেশ হট্টগোল চলছে। তো হট্টগোল চলছে, আমরা কাছে আসতে আসতে দেখি যে আমরা এখন যেখানে বসে আছি আজমল হসপিটালের গলি, এই গলির ওই পাশের যে মাথাটা আছে ওই মাথা থেকে মিরপুরে এই ওয়ার্ডের যে কাউন্সিলর বাপ্পি তার ড্রাইভার একটা শটগানে গুলি করতে করতে এই গলিতে ঢুকছে এবং জাস্ট তখন জুম্মার পরে অল্প কিছু লোক এখানে ছিল। তো একটা হুট করে একটা আতঙ্ক, এবং আওয়ামী লীগ তখন বড় একটা মিছিল নিয়ে 18 তারিখে যে আন্দোলনটা হয়েছে সেইটার বিরুদ্ধে একটা মুভমেন্ট করার জন্য আসছে। তো সেই সময় আমি, হাবিব ভাই সহ আমরা কয়েকজন ছিলাম, আমরা ওই দিক থেকে দৌড়ে আসলাম চিৎকার করতে করতে। তো আমরা যখন দৌড়ে আসছি তখন গলির কিছু লোকজনও চিন্তা করলো যে ঠিক আছে, দুই দিক থেকে যেহেতু লোক আসতেছে তাহলে তাকে ধরা যায়, এবং ইনস্ট্যান্ট সে গুলি করতে করতে যখন আসছিল তাকে এক সাইড থেকে গ্র্যাব করে ধরা এবং তার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয়। তো ওর পরই মূলত 19 তারিখে মিরপুরে আন্দোলনটা শুরু হয় এবং মিরপুরে আস্তে আস্তে রাস্তার এই সাইডটায় আমরা ছিলাম আর ওই পাশটা মূলত আওয়ামী লীগের দখলে ছিল। ওইদিকে ধীরে ধীরে মিরপুর 12 থেকে ইলিয়াস মোল্লা তার যে গ্রুপ তারা একে একে আসতে থাকে এবং রাস্তার ওই পাশটা দখল নেয়। আজমলের এই পাশের গলিতে আমরা তখন একদমই যেটা বলছিলাম যে জুম্মার পর লোকজন হয়তো বাসায় চলে গেছে, খাওয়া দাওয়া করছে, আমরা হাইয়েস্ট 20 থেকে 30 জন লোক ছিলাম। তো আমরা তখন চিন্তা করলাম যে অন্তত আমাদের নিজেদের সেফ রাখতে হলেও বা এলাকাটা সেফ রাখতে হলেও আমাদের এই এলাকাটায় কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তো এই এলাকায় মূলত এন্ট্রি পয়েন্ট 3টা, মূল এন্ট্রি পয়েন্ট এই রাস্তাটা, আর এই দিক দিয়ে হলো 6 নম্বরে যাওয়ার একটা রাস্তা আছে, আর এই মাঝখানে একটা ছোট গলি আছে। এই রাস্তা এবং এই পিছের যে রাস্তাটা, এই দুইটা কানেক্টেড। তো আমরা চিন্তা করলাম যেহেতু 3টা মূলত এন্ট্রি পয়েন্ট, 3টা এন্ট্রি পয়েন্টে আমরা যদি চেক করতে পারি তাহলে হলো এখানে কেউ এন্ট্রি নিতে পারবে না। মিরপুরে আসলে সবচেয়ে প্রথম যেদিন ছিল আন্দোলন সেটা ছিল হচ্ছে 6ই জুন। আমি হচ্ছে বিউপি আইন অ্যালামনাই সমিতির সেক্রেটারি। তো যারা বর্তমান স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্ট, তাদের সাথে আমার সম্পর্ক মানে গভীর এবং সম্পর্কটা রাখতে হয় আর কি। মোটামুটি একটা, আপনি জানেন যে আইন অঙ্গনে সিনিয়র জুনিয়রের মধ্যে একটা মেলবন্ধন মোটামুটিভাবে থাকে, আর আমাদের ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে নতুন। তো 6ই জুন আমাকে ফোন দেয় এবং আমি বাসাতেই ছিলাম, আমি ওই দিন কোর্টে যাইনি। তো 6ই জুন এটা হচ্ছে মিরপুর 12 নম্বরে, এটা হচ্ছে বিউপির শিক্ষার্থীরা ছিল। তারপরে তো কোরবানি ঈদ আসলো, তারপরে আবার 16ই জুলাই সেই দিন মিরপুর 10 নম্বরে ছাত্রলীগের অবস্থান ছিল, যুবলীগের অবস্থান ছিল, যার ফলে মিরপুর 12 থেকে ছেলেপেলে দুয়ারিপাড়া হয়ে বিউবিটির সামনে যায়। ওই দিনও কিন্তু আবু সাইদ মারা যায়নি। তো ওই দিন পরীক্ষা ছিল বিউপিতে। তো ওই যে আমি বললাম যে আমি অ্যালামনাই সেক্রেটারি, তো শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করে।
ছোট ভাইরা। আমি বললাম যে পরীক্ষা বাদ দিতে পারো, বলতেছে যে ভাইয়া পরীক্ষা তো আবার নতুন করে নিবে না, রিটেক দিতে হবে। সবাই যদি না দেয় তাহলে তো রিটেক নেওয়ার প্রশ্ন আসবে না। 16 তারিখে ছেলেপেলে পরীক্ষা বয়কট করে, খুব কম অংশ পরীক্ষায় অংশগ্রহণ করে। তো 16 তারিখে বিউবিটির সামনে, বিউবিটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এখন যেটা, আর বিউপি, বেসিক্যালি এই 3 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা বিউবিটির সামনে অবস্থান নেয়। আর এই পাশ থেকে শিয়ালবাড়ি মোড়, ওই জায়গা থেকে হচ্ছে আপনার অনবরতভাবে ইটপাটকেল নিক্ষেপ এই সমস্ত চলতে থাকে ছাত্রলীগের তরফ থেকে, এবং অস্ত্রশস্ত্র নিয়েও তারা হাজির হয়। মূলত 16 তারিখ থেকেই আর কি আন্দোলনে ছিলাম। তো যখন শুনলাম আবু সাইদের মৃত্যুর ঘটনাটা, তখন ওই দিন থেকে আর কি ভিতরে খুব প্রিয়া লাগতেছিল যে, তো আবু সাইদের ব্যাপারটা খুব আমাকে খুব খুব মানসিকভাবে খুব আঘাত করছে আর কি। তো পরে যাই হোক, আমি দেখলাম, খোঁজ নিলাম যে মিরপুরে কোথায় ছাত্ররা নামছে। তো আমিও চেষ্টা করলাম যে ওদের সাথে অ্যাড হওয়ার জন্য। তো দেখলাম তখন এখানে ছত্র ছায়া, অল্প অল্প কিছু পোলাপান আন্দোলন করতেছিল। তো আমি গেছি, প্রথম দিন 16 তারিখ গেছি। তো যাওয়ার পর দুপুরের পর আমি আবার বাসায় চলে আসছি। তো চলে আসার পরে তখন বুঝতেছিলাম যে না, মনে হয় আন্দোলনটা খুব বেগবান হবে আর কি, যেটা বুঝতেছিলাম আর কি। আমরা দেখলাম যে 20-30 জন থেকে বাড়তে প্রায় 100-150 লোক মতো হয়ে গেল। তো যখন লোকের সংখ্যা বাড়লো, টিয়ার শেল দিয়েও আসলে কভার করা যাচ্ছে না, তখন পুলিশ ছড়রাগুলি মারা শুরু করলো। এবং ইন দ্য মিন টাইম এই যে আশেপাশের বাসাগুলো, এই বাসাগুলো থেকে আমাদেরকে পানি, লাঠি সোটা, হালকা পাতলা খাবার এইগুলো আমাদেরকে দিচ্ছিল বাসার আঙ্কেল আন্টিরা। তো যখন দেখলো যে আসলে লোক অনেক বেশি এবং টিয়ার শেলটা কভার করা যাচ্ছে না, তখন ছড়রাগুলি মারা শুরু হলো। এবং যেহেতু একদম গলির মুখে আমি ছিলাম, আমার হাতে বেশ কয়েকটা ছড়রাগুলি এসে তখন লাগে। তো এই সময়টাই হলো আমরা তখন চিন্তা করছিলাম যে ঠিক আছে, টিয়ার শেল ট্যাকেল যাচ্ছিল, ছড়রাগুলি কীভাবে ট্যাকেল করবো। এবং ছড়রাগুলিগুলো তারা যেটা করছিল, যে বাসাগুলো থেকে আমাদেরকে খাবার দিচ্ছিল, পানি দিচ্ছিল, সেই বাসাগুলো টার্গেট করে মারা শুরু করে। আমাদের প্রথম কাজ ছিল বাসায় যারা ছিল, ছোট বাচ্চা সহ নারী যারা, তাদেরকে সেভ করা। আমরা ওনাদেরকে বাসায় ঢুকে যেতে বলি। আমরা তখন কার্ডবোর্ড, তারপর প্লাস্টিকের টুল, এই দোকানে এখানে যারা ছিল তারা অনেক হেল্প করেছে। তারা তাদের কার্ডবোর্ড, টুল, ছোট ছোট জিনিস যেগুলো আছে, এই টাইপের বোর্ড যেগুলো, সেগুলো দিয়ে আমাদের হেল্প করেছে। আমরা ওইটা দিয়ে ছড়রা বুলেট ট্যাকেল করার একটা ট্রাই করতে থাকি। এবং ইন দ্য মিন টাইম যেহেতু লোক বাড়তে থাকে, বেশ কয়েকবার ধাওয়া পাল্টা দেওয়া হয়। এইখানে এই যে হাবিব ভাইয়ের বাসা ছিল এইখানে, সো এই বাসাটা কাইন্ডা লেগে আমাদের জন্য একটা সেফ হাউস ছিল। যখন অনেক বেশি মাত্রায় ওই দিক থেকে আমাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছিল, তখন আমরা এইখানে আশ্রয় নিচ্ছিলাম, আবার তখন আমরা ব্যাক করছিলাম। তো ইন দ্য মিন টাইম এরকম যখন অবস্থা, তখন হুট করে আমরা দেখলাম যে আকাশে হেলিকপ্টার ওরা শুরু করতেছে। মানে 4টার পর তখন হলো পরিস্থিতি হালকা একটু থমথমে আর কি। ওরাও একটু হয়তো ক্লান্ত, আমরাও ক্লান্ত, বসে রয়েছি। হঠাৎ করে আউট অফ নোহোয়্যার আমরা দেখলাম যে চোখ জ্বলছে, কিন্তু তখনও কোনো টিয়ার শেল থেকে গুলি বা কোনো কিছু আসে নাই। চোখ জ্বলছে এটা খেয়াল করতে কিছুক্ষণ পরে দেখলাম যে এটার পরপরই উপরে সাউন্ড হচ্ছে এবং হেলিকপ্টার। তো আমরা যেটা বুঝলাম যে হ্যাঁ, টিয়ার শেল এটা এদিক থেকে মারা হয়নি, হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে। এবং হেলিকপ্টার কয়েকবার চক্কর দিয়ে গেল, এবং চক্কর দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে উপর থেকে বেশ কয়েকটা টিয়ার শেল টানা পড়লো, এবং টোটাল এলাকাটা মোটামুটি ধোঁয়া দিয়ে ভরে গেল। এবং হেলিকপ্টারগুলো এই এলাকাতে চক্কর দিচ্ছিল, এবং তখন একটা আতঙ্ক বিরাজ করা শুরু করলো যে পুলিশের গুলি বা এটা তো আমরা সরাসরি দেখতে পারতেছি এবং কোন দিকে সরবো বুঝতেছি, কিন্তু হেলিকপ্টার থেকে যে গুলি করা হচ্ছে বা টিয়ার শেল দেওয়া মারা হচ্ছে, তো সেইটা আসলে আমাদের সরার উপায় নাই, কারণ কোন দিক থেকে পড়বে, কিভাবে পড়বে আমরা জানি না। প্রত্যেকটা গলির মাথায় মাথায় আমরা ওই যে বিভিন্ন দোকান থেকে কাঠ টাট এগুলো নিয়ে আগুন জ্বালাচ্ছিলাম, যে আমাদের যেন কোনো সমস্যা না হয়। তো আমি একটু বেশি দৌড়াদৌড়ি করতেছিলাম দেখে আমাকে ওই মেট্রো রেলের ওইখান থেকে, ওই পিলার এখান থেকে আপনার এইখানে, আমি এই মাথায় দাঁড়ানো ছিলাম, আমাকে পুলিশ কয়েকটা গুলি করছে, আমাকে টার্গেট করে কয়েকটা গুলি করছে। তো আমার একটা গুলি আমার এখান দিয়ে গেছে, এখান দিয়ে যে আমার পিছনে একটা ছেলে ছিল, ওর পা একেবারে হয়ে গেছে। তো ওই যে গুলির যে খোসাগুলো ছিল না, আমাকে যে 4টা গুলি করছে, আমি 4টা গুলি থেকে 3টা গুলির খোসা পাইছি, আমি ওগুলো নিয়ে আসছি, ওগুলো আমি রেখে দিছি।
পুলিশ বক্স ছিল সেখানে জ্বালিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের তরফ থেকে। কারণ বারবার আন্দোলনটা রাজনৈতিকভাবে না দেখে মানে একটা গৃহযুদ্ধের মধ্যেই তো তারা আসলে মানে এত বেশি দাম্ভিকতা ছিল যে তারা ভাবছিল যে সশস্ত্র ক্যাডার বাহিনী এবং পুলিশ দিয়ে কন্ট্রোলে নিবে, যার ফলে মানুষ বিক্ষুব্ধ হয়। এবং 18 তারিখেও আপনার আলটিমেটলি মেট্রো রেলের ওই যে একটা ছবি যে বেশ ভাইরাল হয়েছে যে উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, নিচ দিয়ে ধোঁয়া উঠছে, ওটা 18 তারিখের। আর তারপরে 18 তারিখে আপনার বেশ কয়েকটা লাশ নিজের চোখে আপনার আজমলে দেখলাম। 19 তারিখে শুক্রবার আমি ছিলাম হচ্ছে রাড্ডার পাশে 13 নম্বরের গলি, ঠিক জুম্মার পরপর ওখান থেকে এই পাশে আসলাম। 18 তারিখে রাত 11টার দিকে আসিফ ভাই উনি শহীদ হয়েছেন 10 নম্বরেই, পুরো বুকে একদম লাইভ বুলেট। 19 তারিখে 18 তারিখে রাত 11টার দিকে ওনার সাথে আমার কথা হয়। আর 18 তারিখেও প্রচুর অস্ত্রের মহড়া এলাকা দিয়ে অস্ত্র নিয়ে রাতের বেলায় মহড়ার লাইট বন্ধ করে মহড়া চালিয়েছিল। এবং ব্লক রেড যেটা শুরু হয় 18 তারিখে ব্যাপকভাবে চলে বসুন্ধরা এলাকায়, মিরপুর এলাকায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও আপনার মানে পাকড়াওয়ের শিকার হয়। তো এই 18 তারিখে আসিফ ভাই আমাকে রাত 11টার দিকে ফোন দিলাম, আমি একটু পরে ওনাকে ফোন ব্যাক করলাম, কিন্তু ভাই সাবধানে থাইকেন। উনি আমাকে বলতেছে, আমিও বললাম ভাই সাবধানে থাইকেন। কিন্তু একদিন পর 19 তারিখেই লোকটা লাশ হয়ে ফেলল। আমাদের খুব মর্মাহত। আমরা এগুলা আমি তো যুদ্ধ দেখছি, কিন্তু দ্বিতীয় যুদ্ধ এটা আমি দেখছি। মানে আমি যে যুদ্ধ দেখছি কি এইভাবে আমার সামনে লাশ দেখিনি, তখন তো আমি বুঝি। কিন্তু এই যে লাশ আমার সামনে যেগুলো আমরা ক্যারি করছি এইভাবে দেখি না, আহত নিহত এইভাবে চলছে। আমাদের হসপিটালের অবস্থা খুবই ভয়াবহ ছিল। মানে পেশেন্ট রোগী একটার উপরে একটা আসতে আছে, গুলিবিদ্ধ, কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত। আমরা ট্রিটমেন্ট যতদূর পারছি দিতে আসছি, সারাদিনেই দিছি। আর কিছু কিছু আমরা ফ্রি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল সরোয়ার দিই, যে জায়গায় পাঠাই দিচ্ছি ওই জায়গায় আমরা পাঠাই দিছি। যেগুলো আমরা এখানে ট্রিটমেন্ট দিতে পারছি ওইগুলো দিছি, দিয়ে পাঠাই দিছি। আর অনেক ডেড বডি আমাদের এখানে ছিল, তারা গার্ডিয়ান একদিন পর পর আইসা, একদিন 2 দিন পরে আসছে, আইসা বইতে নিয়ে গেছে। 5 আগস্ট আমরা যখন গণভবন দিয়ে গেছি, গণভবন থেকে আসার পরে আমরা আস্তে আস্তে তো বিকাল হয়ে গেছে, মাগরিবের আগে, মাগরিবের পর বিশেষ করে 7টার পরে অনেকগুলো লাশ ফালানো হয়েছে মিরপুরে। এর মধ্যে বিশেষ করে 2 নাম্বার থানা ওই সাইড থেকে আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা, নিখিলের কিছু গুন্ডা পান্ডা, তারপর হলো পুলিশের কিছু অতি উৎসাহী কিছু পুলিশ ছিল, এরা আক্রমণ চালাইছে। তো তখনও ওই সময় ওই রাতেও মানে স্বৈরাচার হাসিনা যাওয়ার পরেও ওই রাতেও অনেকগুলো লাশ আজমলে আনা হয়েছে। মানে আমরা এরকম ভয়াবহ মানে 19শে জুলাই 4 আগস্টের পরেও হাসিনা চলে যাওয়ার পর 5 আগস্টও আমরা দেখছি সন্ধ্যার পরে। এখানে আসলেই 5 আগস্টের ঘটনার সময় আমরা তো ধরেন চাক্ষুষ প্রমাণ, কারণ যেহেতু হাসপাতালের সামনে, এখানে আলোক হাসপাতাল, আজমল হাসপাতাল, 2টা হাসপাতাল, তো আজমলটা হিউজ পরিমাণ সাপোর্ট দিয়েছে। পাশাপাশি যে সমস্ত ছেলেগুলো আহত হয়ে পড়ছে, ধরুন পানির ব্যাপারে আছে বা ড্রেসিং, ওরা মানে গুলি প্রচুর ছোটো ছোটো যে গুলিগুলো ঢুকছে সেগুলো আমরা করে বের করে দিয়েছি। আমি আমার 5-7 জন স্টাফ সবাই মিলে এগুলা সহযোগিতা করছি।
এবং অনেক সময় টিয়ার গ্যাস বা ইয়ারা ছাড়ছে, আমরা দিয়ে দরজা শাটার আটকে দিয়ে ওদেরকে সেভ করছি আর কি। ওই চিন্তা তো মানে প্রথম দিনই ছিল। আমি যেহেতু প্রথমত সরকারি চাকরি করছি এবং সরকারি চাকরির মধ্যে আমার প্রতিষ্ঠানটা একটা বিশেষায়িত প্রতিষ্ঠান, তো এই ক্ষেত্রে তো দুইটা টেনশন ছিলই। এবং যখন মানে 19 তারিখ যখন আমি নেমেছি, আমি কিন্তু এমন না যে লুকিয়ে এক কোনায় দাঁড়িয়েছিলাম বা চেহারা মানে ওপেন না করে দাঁড়িয়েছিলাম, এরকম কিছু না, আমি একদম ওপেনলিই ছিলাম। সো ওই চিন্তা মাথায় ছিল, কিন্তু মাথায় তখন এই চিন্তাটাও ছিল যে আমি অ্যাজ এ শিক্ষক, আমার ছাত্র মার খাচ্ছে এবং দেশে অনেক দিন ধরে একটা জুলুম চলছে। আমি ক্লাসে যে আমার স্টুডেন্টদেরকে আমি বাংলা স্টাডিজ কোর্স নেই, জার্নালিজম কোর্স নেই, সো আমি তাদেরকে ইথিক্স শেখাই, মোরালিটি শেখাই, হিস্ট্রি শেখাই। সো আমি তাদেরকে আমাদের আন্দোলনের হিস্ট্রি শেখাচ্ছি, জার্নালিজমের ইথিক্স শেখাচ্ছি, এবং সেইখানে যখন দেশে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে আন্দোলন চলতেছিল, তখন আমি ঘরে লুকিয়ে থাকবো, এইটা আসলে আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। এবং আমার ছাত্রদেরকে আমি মার খেতে দেখবো এবং আমি তাদের প্রতি শুধু অনলাইনে বা ফোনে একটু সহানুভূতি জানিয়ে বসে থাকবো, এটা আসলে আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, মানে যদি ফ্যাসিবাদ টিকে থাকতো, আমার হয়তো চাকরি থাকতো না, আমি হয়তো ইভেন এই জায়গায় বসেও থাকতাম না, আমি হয়তো এখন আমার জেলে থাকা লাগতো, যেহেতু আমি মানে সরকারের এগেইনস্টে অফিসিয়ালি দাঁড়িয়েছি এবং আমি অ্যানাউন্সমেন্ট দিয়েই দাঁড়িয়েছি। সো ওই চিন্তা মাথায় ছিল, কিন্তু ওই চিন্তা থেকে আমার কাছে বড় চিন্তা ছিল যে অ্যাজ এ হিউম্যান এবং অ্যাজ এ টিচার, এইটা আমার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আমার ছাত্রদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে যেই শিক্ষাটা আমি ক্লাসে দিতে চাই সেইটার বাস্তব প্রতিফলন আমি আসলে নিজের লাইফে না ঘটানো, মানে এটা হলো একটা হিপোক্রেসি। সো এই হিপোক্রেট আমি হতে চাই না, আজীবন এই গিল্ট ফিল নিয়ে তাহলে আমাকে থাকা লাগতো যে আমার ছাত্ররা যখন মার খেয়েছে, দেশে যখন জুলুমের বিরুদ্ধে সংগ্রাম চলেছে, সেই সংগ্রামের সময় আমি লুকিয়েছিলাম, এই দায়ভার আমি নিতে পারতাম না, এই গিল্ট ফিল নিতে পারতাম না, এবং ওইটার জন্য আমার রাস্তায় নামা। যা হতো মানে এটা তো আসলে আন্দোলনে আমরা নেমেছি আল্লাহর উপর ভরসা করে, কারণ এই বড় সেটআপের বিরুদ্ধে আমরা যে জিতে আসবো, গত 17 বছরের এই জুলুমের বিরুদ্ধে যে জিতবো, এটা কারোরই চিন্তাই ছিল না। হ্যাঁ, আমি ছোট করে ভিডিও করে নিয়ে আসছি, তো পিচ্ছি বাচ্চারা পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, আমার নিজের মোবাইলে ভিডিও করা, মানে ওইটা তো অবশ্যই মানে আপনার একদম বয়স্ক নানি থেকে শুরু করে মানে কোন বয়সী মানুষকে আপনি বাদ বলবেন, হিজড়া জনগোষ্ঠী থেকে শুরু করে আপনি মানে কাকে বাদ দিবেন আসলে, মানে সব ধরনের মানুষকে, একদম বয়স্ক পুরুষ, বয়স্ক মহিলা, এবং হচ্ছে আপনার অন্য ধর্মাবলম্বী, মানে অন্য ধর্মাবলম্বীদের যারা গুরু, মানে ওই যে আপনার হলুদ রঙের ইয়া পড়া, মানে উনারা সহ আপনার এই যে আলেম উলামা এবং আপনার ইয়াং আপনার তরুণ, মানে বোঝা যাচ্ছে যে স্কুল কলেজ পড়ুয়াই। তো আসলেই তো মানে প্রত্যেকের কাছেই মানে ওই যাত্রাটাই ছিল আমার মনে হয় যে একরকম স্যাক্রেড যাত্রা, একটা মানে পবিত্র যাত্রা, যে মানে তার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ সে ওই দিন করতে যাচ্ছে। প্রত্যেকেই ওরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসে।